হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 রিসিভেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রেডিট পলিসি। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আজকে আমরা যে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে টার্ম অফ সেল ডিসিশন, 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে মনিটরিং অ্যাকাউন্ট রিসিভেবল। এই 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য, আর 1 নাম্বার ফরম্যাটটা হচ্ছে পার্ট বি এর জন্য। আমরা দুইটা ফরম্যাটই খুব ভালো করে করব। আজকে আমরা প্রথম ফরম্যাট দেখব, নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় ফরম্যাট দেখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2016 সালে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 18 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 19 সালে পার্ট সিতে, 20 সালে পার্ট বিতে, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে দুইটাই প্রশ্ন হয়েছে। 22 সালে কোনো প্রশ্ন হয় নাই। 23 সালে পরীক্ষা সামনের মাস থেকে শুরু হবে। তো যেহেতু 21 সালে এখান থেকে পরীক্ষা আছে, তাহলে 2023 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। তো আমরা সবাই ভালো করে খেয়াল করব। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে সর্বপ্রথম ফরম্যাট 1-এর আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমরা ভালো করে জানব। এরপরে হচ্ছে আমরা অঙ্ক শুরু করব। তো শুরুতেই এখানে আমাদের কিছু ফর্মুলা দেওয়া আছে, 3-4টা সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলি আগে আমরা একটু ভালো করে দেখি। সর্বপ্রথম আমাদের যে সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের যে সূত্রটা সেটা হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট সেলসে 360 দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে অ্যাভারেজ ক্রেডিট সেলসকে যদি 360 দ্বারা ভাগ করি তাহলে মান পাবো হচ্ছে একদিনের মান। যেহেতু অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করবো এই জন্য গুণ করতে হবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা গুণ করতে হবে। তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার যে সূত্রটা জানলাম সেটা হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট সেলস ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ডিভাইডেড বাই 360। আর যদি বুঝে পড়তে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে অ্যাভারেজ ক্রেডিট সেলসে 360 দ্বারা ভাগ করলে মান পাবো একদিনের মান, তারে গুণ করবো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা গুণ করলে আমরা কি পাবো, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাবো। ক্লিয়ার সবাই? জি স্যার। এবং দেখবেন যে অনেক সময় এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা প্রশ্নে দেওয়া থাকবে, এটা আমাদের বের করতে হবে। তখন সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা কীভাবে বের করব? তখন সেক্ষেত্রে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা বের করার সূত্র হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলকে সেলস দ্বারা ভাগ করব। অ্যাকাউন্ট রিসিভেবলকে সেলস দ্বারা ভাগ করব, গুণ করব হচ্ছে 360। তার মানে এই সূত্রটাকে উল্টিয়ে দিলে আমাদের সূত্র এটা হয়। তাহলে প্রথম সূত্র দিয়ে আমরা দুইটা সূত্র দেখলাম। এরপরে 2 নাম্বার যে সূত্র ছিল সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এখান থেকে আমরা টোটাল 3টা সূত্র দেখলাম। সূত্র 3টা আমরা একবার রিভিশন দিব। আমার সাথে সাথে একটু বলেন তো দেখি, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্রটা আমরা কি পড়লাম? Average credit sales into average collection period by 360. 360, ওকে। অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা বের করার সূত্র কি পড়লাম, তা কি হবে তাহলে? অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড সেলস ইনটু 360 ইনটু 360। আর অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার সূত্রটা কি? 360 ভাগ average collection period. ওকে, তাহলে এই 3টা সূত্র হচ্ছে আমাদের ফরম্যাট 1-এর বেসিক। এর বাইরে যদি কিছু সূত্র আসে তাহলে সেটা আমরা আগে থেকেই জানি অথবা আমাদের জানতে হবে। তো আসেন তাহলে আমরা শুরু করি এক্সারসাইজ 1 নাম্বার। এটা 2021 সালে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পার্ট বিতে আসছিল। প্রশ্ন বলা আছে যে অমুক কোম্পানি লিমিটেড অ্যানুয়ালি ক্রেডিট সেলস দিয়ে আছে 12 লক্ষ টাকা। তাহলে এটা হলো ক্রেডিট সেলস 12 লাখ টাকা অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে আছে 60 দিন। তাহলে ক্রেডিট সেলসও দিয়ে আছে, অ্যাভারেজ কালেকশন পিরিয়ডও দিয়ে আছে। প্রশ্ন বলছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আমাদের ক্যালকুলেট করতে বলছে 1 নম্বরে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে বলছে। তাহলে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্রটা আমরা কি জানি? এভারেজ ক্রেডিট সেলস গুণ এভারেজ কালেকশন পিরিয়ড ভাগ 360। তাহলে 12 লাখ ইন্টু 60 ডিভাইডেড বাই 360, তাই তো?
জি স্যার। তাহলে হবে হচ্ছে 2 লাখ। আপনারা সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। তাহলে এখানে সূত্র লিখে মান বসে 12 লাখ ইন্টু 60 ডিভাইডেড 360 সমান 2 লাখ টাকা। এক নাম্বারটা সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবার এটিআর মানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এর সূত্র কি? 360 ডিভাইডেড বাই, এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন, তাহলে 360 কে 60 দ্বারা ভাগ করলে হবে কত? 6। আর আমরা জানি টার্নওভার থাকলে অ্যানসারটা কি হয়? টাকা হয় না টাইমস হয়? টাইমস। এর জন্য হয়েছে 6 টাইমস। ক্লিয়ার? জি স্যার। তাহলে এক নম্বর অঙ্কটা কি আমরা সবাই পারবো? জি স্যার। জি। ওকে, তাহলে এক নম্বর অঙ্ক যদি পারি, এক নম্বর অঙ্কের হুবহু অঙ্ক 3 নম্বর এক্সারসাইজটা, এটা কি আমরা পারবো? ক্রেডিট সেল দিয়ে আছে 10 লাখ টাকা, কালেকশন পিরিয়ড দিয়ে আছে 90 দিন, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে বলছে, টার্নওভার বের করতে বলছে। জি স্যার, পারবো পারবো। স্যার। তাহলে এক্সারসাইজ 1 এর সাথে এক্সারসাইজ 3 আপনাদের বাসার কাজ রয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা 2 নাম্বার এক্সারসাইজটা দেখি, খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। লেখা আছে দ্য ফলোইং ইনফরমেশন আর টেকেন ফ্রম দ্য বুকস অফ আলিফ ট্রেডার্স। আলিফ ট্রেডার্সে কিছু তথ্য দিয়ে আছে, এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল মান দিয়ে আছে 2 লাখ টাকা, ইনভেন্টরি দিয়ে আছে 80,000, গ্রস প্রফিট টাকা দিয়ে আছে 2 লাখ, আর গ্রস প্রফিট রেশিও দিয়ে আছে 25%। আমাকে বলেন তো দেখি যে গ্রস প্রফিট রেশিও যে দিয়ে আছে, এই গ্রস প্রফিট রেশিও সূত্রটা আমরা কি শিখছিলাম? গ্রস প্রফিট রেশিও সূত্রটা কি বলেন? যারা পুরাতন তারা অবশ্যই পারবেন, যারা নতুন তারাও পারবেন। পুরাতনটা আপনারা শিখছেন ওয়ার্কিং ক্যাপিটালে 8 নাম্বার চ্যাপ্টারে, রেশিও অ্যানালাইসিস আপনারা খেতে পড়ছিলেন। বলেন গ্রস প্রফিট রেশিও সূত্রটা কি? নেট সেলস ভাগ গ্রস প্রফিট। নেট সেলস ভাগ গ্রস প্রফিট রেট। ওকে, আপনি উল্টা করে ফেলাইছেন, উপর হচ্ছে গ্রস প্রফিট, নিচে হচ্ছে নেট সেলস ইনটু হচ্ছে কি ইনটু আছে নাকি গ্রস প্রফিট ডিভাইডেড নেট সেলস ইনটু 100 আছে না? ইনটু 100 আছে ভাই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ইনটু 100 আমাদের আছে। এখন প্রশ্ন হচ্ছে গ্রস প্রফিট রেট আমাদের দিয়ে আছে কত পার্সেন্ট? 25%। এটা গ্রস প্রফিট রেশিও কিন্তু 25%। এটা হলো গ্রস প্রফিটে কি টাকা, যে টাকাটা দিয়ে আছে আমাদের প্রশ্নে কত? 2 লাখ টাকা। নিচে হচ্ছে নেট সেলসের টাকা, এই টাকাটা আমাদের 1 নম্বর প্রশ্নে কি করতে বলছে? বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে নেট সেলসটা বের করতে পারবো না? জি স্যার। এখন যেহেতু এর মানটা আমাদের প্রশ্নে দিয়ে আছে, এর মানটা 25%, তাহলে এই যেহেতু এর মানটা যখন বের করবো তখন অবশ্যই 100 হবে, কিন্তু এর মান যখন দেওয়া থাকবে তখন আর 100 হবে না। তাহলে এখন আমরা গ্রস প্রফিট যখন সূত্র লিখবো তখন লিখবো গ্রস প্রফিট রেশিও সমান সমান গ্রস প্রফিট ডিভাইডেড কি নেট সেলস। 100 কি দিব না দিব না? দিব না স্যার। দিব না, তাহলে 100 বাদ। তাহলে গ্রস প্রফিট রেশিও মান দেওয়া আছে স্যার 0.25 ডিভাইডেড বাই গ্রস প্রফিট দেওয়া আছে 2 লাখ, আর নেট সেলস আমরা কি করব? বের করব। এন্ড আরআরএ যদি গুণ করি তাহলে 0.25 দ্বারা কারে গুণ করব? 2 লাখ। না, ভালো করে 0.25 দ্বারা নেট সেলসে গুণ করব। ভালো করে রেশিওটা বুঝতে হবে। হ্যাঁ, সমান সমান কত? 2 লাখ। অতএব নেট সেল সমান সমান 2 লাখ ভাগ কত? 0.25। ক্লিয়ার? জি স্যার। এটাই আমরা একটু সমাধানে দেখাই, যেহেতু আমরা হাতে লিখছি বোঝা যাইতেছে না। দেখেন আমরা গ্রস প্রফিট রেশিও মান বসেছি 0.25 সমান সমান গ্রস প্রফিট 2 লাখ, সেলসের মান আমরা বের করব। এখানে নেট সেলসও লিখতে পারেন, সেলসও লিখতে পারেন, যেহেতু আমাদের প্রশ্নে টোটাল সেল বের করতে বলছে তাহলে এখানে সেলস লিখছি। এখন আরআরই যদি গুণ করি তাহলে 0.25 দ্বারা সেলস সমান সমান 2 লাখ, অতএব 2 লাখ ভাগ 0.25 সমান সমান কত হবে? 8 লাখ টাকা। ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে প্রথমটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার যে 100 একটা বলছিলেন না স্যার, এটা শুনতে পাইনি, নেট প্রবলেম ছিল, যে 100 কখন দিব না স্যার, যদি আরেকবার বলেন। যখন গ্রস প্রফিট রেশিও বের করব তখন 100 দিব, যখন গ্রস প্রফিট রেশিওর মান দেওয়া থাকবে তখন 100 দিব না। ঠিক আছে? 2 নাম্বারটা লেখা আছে ইনভেন্টরি টার্নওভার। এখন বলেন যদি কি ইনভেন্টরি টার্নওভার মানে মজুদ আবর্তন অনুপাত, এর সূত্রটা কি জানি? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ ইনভেন্টরি। গুড, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি।
অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ডটা বের করি কিভাবে, এটা কি বলতে পারবেন? এটা আমরা Sales minus gross profit. আবার বলেন। Net sales minus gross profit. গুড ম্যাডাম, ধন্যবাদ আপনাকে, স্পেশালি ধন্যবাদ যে আপনি এটা বলছেন। হ্যাঁ, অন্য কেউ বলতে পারে নাই, আর এর আগের জনকেও ধন্যবাদ যে কেউ বলতে পারে না, আপনি বলছেন। এবার খেয়াল করেন, তাহলে আমরা ইনভেন্টরি টার্নওভারের যে সূত্রটা জানি সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড অ্যাভারেজ ইনভেন্টরি। আর আমাদের যেহেতু অ্যাভারেজ ইনভেন্টরি আমাদের কী বের করতে হচ্ছে, ইনভেন্টরি টার্নওভার না, তাহলে ইনভেন্টরি টার্নওভার বের করবো, তাহলে এই মানগুলো আমাদের জানতে হবে। এখন কস্ট অফ গুডস সোল্ড আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া নেই, যদি না থাকে তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে, যার একজন সূত্র হলো নিট সেলস মাইনাস গ্রস প্রফিট। আমাদের প্রশ্নে কিন্তু নিট সেলস দেওয়া ছিল না, বাট আমরা নিট সেলস কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করছি। কত টাকা? 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। আর গ্রস প্রফিট আমাদের প্রশ্নে সরাসরি ছিল 2 লাখ টাকা। আর অ্যাভারেজ ইনভেন্টরি, এই অ্যাভারেজ ইনভেন্টরি মানটা আমাদের প্রশ্নে দেখা হয় যে লেখা আছে ইনভেন্টরি 80,000 টাকা। অ্যাভারেজ ইনভেন্টরি নর্মালি বের করি কি, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত বলো দেখি? 2. 2। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব তখনই যখন ইনভেন্টরি মান দুইটা দেওয়া থাকবে, আর যদি একটা মান থাকে তাহলে ওইটা হলো অ্যাভারেজের মান। যেহেতু ইনভেন্টরি একটাই আছে তাহলে এইটাই হলো অ্যাভারেজ ইনভেন্টরি মান। এজন্য আমরা 8 লাখ থেকে 2 লাখ টাকা বাদ দিচ্ছি, নিজে অ্যাভারেজ ইনভেন্টরি মান হচ্ছে 80,000। তাহলে 8 লাখ থেকে 2 লাখ থাকে 6 লাখ, 6 লাখ 80,000 দ্বারা যদি ভাগ করি মান হয় 7.5। আর যেহেতু এখানে টার্নওভার আছে এই জন্য অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে বলো দেখি? টাইমস। ইনভেন্টরি টার্নওভার নিয়ে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমার সাথে কথা বলেন। স্যার ওই যে দুইটা বললেন না স্যার, দুইটা ইনভেন্টরি থাকলে ওইটা একটু আরেকবার বলা যাবে? যখন ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি দুইটাই থাকবে তখন ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2 সমান সমান অ্যাভারেজ ইনভেন্টরি। আর যদি একটা থাকে তাহলে যারা থাকবে ওইটাই অ্যাভারেজ ইনভেন্টরি। এবার 3 নাম্বার প্রশ্নটা দেখেন, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলছে। বলো তো দেখি অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের সূত্র আমরা কি জানি? অ্যাকাউন্ট রিসিভেবল সেলস ইনটু 360। আবার বলেন, কি বললেন? অ্যাকাউন্ট রিসিভেবলস ডিভাইডেড বাই সেলস ইনটু 360। অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড সেলস ইনটু 360। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল মান আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? 2 লাখ। সেলসের মান আমরা বের করছি 1 নম্বর রিকোয়ারমেন্টে কত? 8 লাখ ইনটু 360। তাহলে এখানে লেখা হয়েছে 2 লাখ ভাগ 8 লাখ ইনটু 360 সমান সমান কত? 90 দিন। যেহেতু পিরিয়ড দিয়ে আছে এর জন্য এটা হয়ে গেছে কত? 90 দিন। তার মানে এভারেজে 1 বছরে কত দিন পর পর কালেক্ট করে? 90 দিন পর পর কালেক্ট করে। ক্লিয়ার এভারেজ কালেকশন পিরিয়ডটা? জি স্যার। তাহলে 2 নাম্বার অঙ্ক শেষ। তাহলে এক্সারসাইজ 1, 2 এবং 3 তিনটা ক্লিয়ার। তাহলে আমরা চলে যাব 4 নাম্বারটা, একটু সবাই একটু ভালো করে খেয়াল করো। 4 নাম্বারটা এটা 2014 সালে আসছিল। এখানে আমাদের বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য মরিয়ম কোম্পানি লিমিটেড অফ ঢাকা, ডিটেলস 2012-2013। তাহলে এই দুইটা বছরের মধ্যে বলেন তো ওপেনিং কোনটা, ক্লোজিং কোনটা? 2012 ওপেনিং, 2013 ক্লোজিং। গুড। তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে আছে দুইটার মান, নিট সেলস অন অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রয় দিয়ে আছে দুইটা। তাহলে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল দুইটার মান দিয়ে আছে, একটা ওপেনিং একটা ক্লোজিং, যখন আমরা বুঝলাম যখন ওপেনিং ক্লোজিং থাকবে তখন যে কোনো কিছু অ্যাভারেজ বের করা সূত্র কি? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2। স্যার 2। আর 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এর বের করার সূত্র আমরা কি জানি? নেট সেলস ডিভাইডেড অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। গুড। নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এন্ড প্রশ্ন হচ্ছে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার যে বের করব কোন বছরের জন্য বের করব এটা উল্লেখ নাই। তাহলে 13 এর জন্য বের করব, আবার 14 13 12 এর জন্য কি করব? বের করব। ঠিক আছে? জি স্যার। ওকে, এবার আসেন আমরা শুরুতে কতর জন্য বের করব? 13 এর জন্য যদি বের করি তাহলে আপনার সূত্র বলে নিট ক্রেডিট সেলস। তাহলে নিট ক্রেডিট সেলস 2013 সালে আমাদের ক্রেডিট সেলস কত দিয়ে আছে? 39 লক্ষ কত? 39,60,000। 60,000।
ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে 13 জন্য অ্যাভারেজ কি, 13 জন্য এই অ্যাকাউন্ট রিসিভেবল 5,50,000 এটা হলো ক্লোজিং। আর 2012টা কি হবে বলো দেখি, ওপেনিং। ওপেনিং। তাহলে 5,50,000 প্লাস 5,20,000 এই ওপেনিং ক্লোজিং যোগ করে 2 দ্বারা কি করতে হবে বলো দেখি, ভাগ করলে 2013 সালে কি পাবো, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাবো। আমি আবার বলতেছি, যে সালেরটা করব ওই সালেরটা হচ্ছে ক্লোজিং, তার আগের বছরটা হচ্ছে ওপেনিং। এটা নিয়ে পরবর্তীতে কোনো কোশ্চেন করা যাবে না। আমি আবার বলতেছি, যে সালেরটা করব ওই সালেরটা হলো ক্লোজিং আর আগের বছরটা হচ্ছে ওপেনিং। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 2013 জন্য ওপেনিং কত, 5,20,000 আর ক্লোজিং 5,50,000। 5,50,000, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখছি এখানে কত নাম্বার জানি, 4 নাম্বার করতেছে না। তাহলে ফর 2013, এই যে 70 আগে লিখছি যেহেতু 2 বছর এই জন্য ফর লিখছি 2013, 39,60,000 আর নিচে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করছি। তাহলে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যা হবে 39,60,000 ভাগ করলে হবে 7.4। টার্নওভার যেহেতু আছে এই জন্য অ্যান্সারটা হয়ে গেছে কি টাইমস। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা 2012 জন করতে, 2012 জনের ক্রেডিট সেল দিয়ে আছে 31 লক্ষ। এখন 2012 জন আমাদের অ্যাভারেজ বের করতে হবে। 2012 সালে যে 5,20,000 টাকা দিয়ে আছে এটা 2012 জনে কি ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং। ক্লোজিং। তাহলে ওপেনিং কত সালে হবে? 2000 হবে। স্যার 2011। 2011 সালেরটা যে বি নাম্বার রিকোয়ারমেন্ট শেষে বলছে এট দ্য এন্ড অফ 2011 অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দিয়ে আছে 4 লাখ কত, 80,000। 80। তাহলে 4,80,000 সাথে 5,20,000 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 2012 জন্য কি পাবো? এভারেজ সেলস। স্যার এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এখানে লিখছি আমাদের ক্রেডিট সেলস হলো 31 লক্ষ আর নিচে 4,80,000 প্লাস 5,20,000 ডিভাইডেড 2, ক্যালকুলেশন মান হবে 6.2। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আমরা চলে যাব 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে এভারেজ কালেকশন পিরিয়ড ফর দ্য বোথ ইয়ার। তাহলে 2 বছরের জন্য আমাদের এভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলছে। এভারেজ কালেকশন পিরিয়ড বের করার সূত্র আমরা কি জানি বলেন? অ্যাকাউন্ট রিসিভেবল ভাগ সেলস ইনটু 360। অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই সেলস ইনটু 360। ইনটু 360। অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই সেলস ইনটু 360। ওকে। তাহলে আমাদের প্রশ্নে দেখেন এখানে যেহেতু আমাদের 2 বছরের জন্য বের করতে বলছে তাহলে 2 বছরের জন্য মানটা আমরা কি করব, বের করে নিব। এখন প্রশ্ন হচ্ছে যখন প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মানটা জানা থাকবে তারপরে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা বের করতে বলবে। আমি কথাটা আবার বলতেছি, যখন অ্যাকাউন্ট রিসিভেবল মানটা জানা থাকবে এরপরে যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলে তখন সেক্ষেত্রে সহজ সূত্র মানে শর্টকাট সূত্র, সেটা সূত্র কি 360-রে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা কি করব, ভাগ করব। কথা ক্লিয়ার? কথাটা আমি আবার বলতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার মান জানার পরে যদি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বের করতে বলে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সূত্র কি 360-রে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 1 নম্বর রিকমেন্ড যেহেতু টার্নওভার মানটা জানি 7.4, তাহলে 2013 সালের জন্য 360-রে 7.4 দ্বারা আমরা কি করব বলো দেখি, ভাগ করব। তাহলে আমরা এখানে লিখছি 360 ডিভাইড 7.4, এটাকে ভাগ করলে হবে 48.64। যেহেতু দিন তো আর ভাঙানো হয় না এই জন্য 48.64 লেখা হয়েছে 49 দিন। ক্লিয়ার? জি স্যার। 2012 সালের জন্য 360, ওখানে মান ছিল 6.2। এটাকে ক্যালকুলেশন করেন 360 ভাগ 6.2 সমান 58.06। তো 58 যেহেতু 06 তার মানে দশমিক পরে আছে 0, তাহলে এর সাথে 1 যোগ করা যায় না নাকি? তাহলে এখানে লেখা আছে কত, 58। তবে আরেকটা সেন্সে এখানে 59ও লেখা যায়, যেহেতু দিন ভাঙা অবস্থায় যায় না, এই দশমিকের দিনের ক্ষেত্রে দশমিক পরে যাই থাকুক না কেন
এক আমাদের কি করা যায়, যোগ করা যায়। কথা বুঝতে পারছি? যেমন এখানে হয়েছে কত, 48 দশমিক কত বলো দেখি, 58 দশমিক হয়েছে 06। নর্মালি যদি টাকা পার্সেন্ট বের করতে তাহলে এখানে কি লাগবে, 58% লাগতো নাকি, কিন্তু যেহেতু দিনের ক্ষেত্রে দশমিক পরে যা মন চাই তাই থাক, যেহেতু দশমিক পরে হয়েছে তার মানে অবশ্যই এর সাথে আমরা কি করতে, এক যোগ করতে পারি, আমরা ওই একটা যোগ করি নাই, তার মানে এখানে 58 অ্যান্সার, 59 কি সঠিক অ্যান্সার। ক্লিয়ার কথা? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আশা করি এভারেজ কালেকশন পিরিয়ডটা আমরা বুঝতে পারছি। তাহলে কখন 360 ডিভাইডে অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার সূত্র বের করব, যখন পড়ছে অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার মান জানার থাকার পরে যদি কালেকশন পিরিয়ড বের করতে, তখন সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে এই ছিল ফরম্যাট 1-এর আমাদের 4টা অঙ্ক ছিল। আর আমরা একটু ফরম্যাট 2-এর দিকে মুভ করব। ফরম্যাট 2-এ আমাদের একটা আইটেম আমরা একটু পড়ব। হ্যাঁ, একটা অঙ্ক আমরা করব, যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বিশেষ করে এবার যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে আমরা টোটাল একটা জিনিস জানবো, সেটা কি, অ্যাডিশনাল প্রফিট। এই অ্যাডিশনাল প্রফিটটা কখন নির্ণয় করবো এটা আগে আমাদের জানতে হবে, তারপর সূত্র জানবো। অ্যাডিশনাল প্রফিট নির্ণয় করবো, প্রশ্নে লেখা আছে যখন কমেন্ট করতে বলবে সেক্ষেত্রে অ্যাডিশনাল প্রফিট নির্ণয় করে অ্যাডিশনাল প্রফিটের উপর ভিত্তি করে কি করতে হবে, কমেন্ট করতে হবে। তাহলে আমরা এই অ্যাডিশনাল প্রফিটটা কখন নির্ণয় করব, যখন প্রশ্নে কি করতে বলে বলো দেখি, কমেন্ট করতে হবে। এখন অ্যাডিশনাল প্রফিটের সূত্র কি, অ্যাডিশনাল কন্ট্রিবিউশন মাইনাস কি টোটাল কস্ট। সূত্র কি, অ্যাডিশনাল কন্ট্রিবিউশন মাইনাস কি টোটাল কস্ট। টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যে টোটাল 3টা জিনিস আসবে। টোটাল কস্টের মধ্যে আসবে অপরচুনিটি কস্ট, ব্যাড ডেট এবং কালেকশন কস্ট। তাহলে টোটাল কস্টের মধ্যে কি কয়টা জিনিস আসবে বলো তো দেখি, অপরচুনিটি কস্ট প্লাস ব্যাড ডেট প্লাস কালেকশন কস্ট। এখন প্রশ্ন হচ্ছে অপারেটিং কস্ট, অপরচুনিটি কস্ট আমরা কিভাবে করব, লেখা আছে হিয়ার। অপরচুনিটি কস্ট ধরবো হচ্ছে ডেপ্টরের উপরে, ডেপ্টর ইনটু ডিফল্ট পার্সেন্ট, অর্থাৎ অপরচুনিটি কস্টের একটা যে পার্সেন্ট দেওয়া থাকবে সেই পার্সেন্ট দ্বারা গুণ করলে কি পাবো, অপরচুনিটি কস্ট আমরা পাবো। আর ব্যাড ডেট এটা ধরবো হচ্ছে অ্যাডিশনাল সেলসের উপরে পার্সেন্ট, মানে ব্যাড ডেটের যে পার্সেন্ট দেওয়া থাকবে ওইটা। কালেকশন কস্ট আমরা বের করবো অ্যাডিশনাল সেলস ইনটু কি পার্সেন্টেজ। ডিফল্ট পার্সেন্ট মানে কি, এই কালেকশন পিরিয়ডে পার্সেন্ট থাকবে, ব্যাড ডেটে পার্সেন্ট দেওয়া থাকবে, অপরচুনিটি কস্টের পার্সেন্ট দেওয়া থাকবে। তাহলে অপরচুনিটি কস্ট আমরা ধরবো শুধুমাত্র ডেপ্টরসের উপরে, আর ব্যাড ডেট এবং কালেকশন কস্ট এই দুইটা আমরা কার উপর ধরবো, অ্যাডিশনাল সেলসের উপরে। গুড। এখন এই অপরচুনিটি কস্ট আবার একটু কথা আছে, সেটা হচ্ছে যখন অপরচুনিটি কস্টের পার্সেন্টেজ না দিয়ে যখন প্রশ্নে লেখা থাকবে রিকোয়ার রেট অফ রিটার্নের পার্সেন্ট দেওয়া থাকবে, তখন এই অপরচুনিটি কস্টটা ডেপ্টরসের পরিবর্তে ধরতে হবে, লেখা আছে তখন অ্যাভারেজ ইনভেস্টমেন্টের উপর ধরতে হবে। অর্থাৎ তখন সেক্ষেত্রে অপরচুনিটি কস্টের সূত্র হবে অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু এই যে রিকোয়ার রেট অফ রিটার্ন। তাহলে অপরচুনিটি কস্টের সূত্র কয়টা বলো দেখি, 2টা। যখন অপরচুনিটি কস্টের পার্সেন্টেজ সরাসরি লেখা থাকবে তখন আমরা ডেপ্টরস ইনটু কি পার্সেন্ট দিব, যখন অপরচুনিটি কস্ট লেখা থাকবে না, যখন থাকবে কি রিকোয়ার রেট অফ রিটার্ন, তখন সেক্ষেত্রে অপরচুনিটি কস্ট বের করব কিভাবে বলো তো দেখি, স্যার এভারেজ ইনভেন্টরির উপর, এভারেজ ইনভেন্টরি ইনটু কি রিকোয়ার রেট অফ রিটার্ন। তাহলে আমরা অ্যাডিশনাল প্রফিটের সূত্র দেখলাম, অ্যাডিশনাল কন্ট্রিবিউশন মাইনাস টোটাল কস্ট। এর মধ্যে টোটাল কস্টের মধ্যে আসে 3টা, সেই 3টা আমাদের পড়া শেষ। অ্যান্ড অ্যাডিশনাল কন্ট্রিবিউশন আমরা কীভাবে বের করব, অ্যাডিশনাল কন্ট্রিবিউশন এর সূত্র হচ্ছে অ্যাডিশনাল সেলস ইনটু সিএম রেশিও। এই সিএম মানে কন্ট্রিবিউশন রেশিও, যেটা কিনা আমরা নতুন পুরাতন সবাই জানি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 3rd ইয়ারে আমরা পড়ছিলাম। কন্ট্রিবিউশন রেশিও বের করার সূত্র আমরা কি পড়ছিলাম, উপরে সিএম নিচে কি সেলস ইনটু কি ছিল 100। এই সিএম মানে কন্ট্রিবিউশনটা বের করতাম কি সেলস থেকে কি বাদ বলে দেখি, ভ্যারিয়েবল কস্ট নাকি, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদে কি পাইতাম, সিএম। তার মানে এই কন্ট্রিবিউশন রেশিও শুধু কি সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড সেলস ইনটু কি 100, এবং এখানে যা আসবে সবই কি ইউনিটগুলি আসবে, কোনো টাকা আসবে না। কি আসবে বলো দেখি, ইউনিট আসবে। তাহলে আমরা অ্যাডিশনাল প্রফিট নির্ণয় করার জন্য যা যা তথ্য লাগবে এর ম্যাক্সিমাম তথ্য পড়ে ফেলছি, আমরা আরেকবার একটু রিভিশন দেই। তাহলে অ্যাডিশনাল প্রফিটের সূত্রটা কি, অ্যাডিশনাল কন্ট্রিবিউশন মাইনাস টোটাল কস্ট। টোটাল কস্টের মধ্যে কয়টা কস্ট আসবে,
তিনটা। বলেন অপরচুনিটি কস্ট প্লাস ব্যাড ডেট প্লাস কালেকশন কস্ট। এর মধ্যে ব্যাড ডেট এবং কালেকশন কস্ট দুইটাই ধরবো অ্যাডিশনাল সেলসের উপর, আর অপারেশনাল কস্ট কার উপর ধরবো? অ্যাডিশন কিন্তু যখন প্রশ্নে রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া থাকবে তখন কার উপর ধরবো? এভারেজ ইনভেস্টমেন্টের উপরে। ওকে, এবার এভারেজ অ্যাডিশনাল কন্ট্রিবিউশনের সূত্র হচ্ছে অ্যাডিশনাল সেলস ইনটু কি? সিএম রেশিও। সিএম রেশিও বের করার সূত্র কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইনটু কি 100, আদারওয়াইজ সিএম ডিভাইডেড সেলস ইনটু 100, একই কথা। আরেকটা আমাদের সূত্র জানতে হবে, সেটা কি? অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইন ডেপ্টর, অর্থাৎ ডেপ্টরে আমরা কতটুকু পরিমাণ ইনভেস্ট করছি, যার সূত্র কি? অ্যাডিশনাল সেলসে 360 দ্বারা ভাগ করব, ইনটু করতে হবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা যেটুকু পড়লাম এতটুকু দিয়ে আজকে আমাদের অঙ্কটা কভার হবে, আর পরবর্তী যে দুইটা তথ্য এটা আমরা পরবর্তী দিন ক্লাসে কাজে লাগবে। তো এইটুকু তথ্য দিয়ে আমরা কিছু অঙ্ক করি। তো শুরুতেই আমাদের বেসিক কোশ্চেন 1 দিয়ে আছে, এটা 2013 সাল, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পারসি, আর এই হুবহু অঙ্ক রয়েছে 2013 সালে। আমি এইটা করে দিব 2013 সালে, অঙ্কটা আপনারা বাসায় বসে বসে করবেন। তো বসে লেখা আছে কি, আমরা একটু ভালো করে খেয়াল করি। লেখা আছে বিএম কোম্পানি ইজ কারেন্টলি সেলিং গুডস অফ টাকা 24 লক্ষ উইথ অন অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 30 ডেজ। তাহলে উপরে দুইটা তথ্যের মধ্যে প্রথম তথ্য দেওয়া আছে আমাদের সেলসের মান দেওয়া আছে 24 লাখ টাকা, আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ডের মান দেওয়া আছে 30 দিন। It is now planning to extend its credit policy. It has 4 alternatives in its hand as follow. এর জন্য আমাদের 4টা অল্টারনেটিভ আছে, 4টা অল্টারনেটিভ, এক একটা অল্টারনেটিভ আমরা পলিসি দ্বারা প্রকাশ করছি। পলিসি 1, পলিসি 2, পলিসি 3, পলিসি 4। পলিসি 1 এর মধ্যে লেখা আছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 45, 16, 72, 90। ইনক্রিজ ইন সেলস 2,50,000, ইনক্রিজ ইন সেলস 2,50,000 মানে কি? আমাদের নর্মালি সেলস ছিল 24 লাখ, পলিসি 1 এর ক্ষেত্রে আরও 2,80,000 কি করছে? বিক্রি করছে। তাহলে পলিসি 1 এর ক্ষেত্রে টোটাল সেলস কত হবে? 26 লক্ষ কত? 80,000। 80,000। এই 26 লক্ষ 80 কিন্তু টোটাল সেলস, আমাদের কিন্তু লাগবে অ্যাডিশনাল সেলস লাগবে। তাহলে অ্যাডিশনাল সেলস প্রশ্নে যা দিয়ে আছে এইটাই হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে? 2,80,000, 4,20,000, 5 লাখ, 6 লাখ, এগুলো হচ্ছে অ্যাডিশনাল সেলস। ক্লিয়ার? ওকে স্যার। আর ব্যাড ডেট এক্সপেন্সের পার্সেন্টেজ দিয়ে আছে, কালেকশন কস্টের কি পার্সেন্ট দিয়ে আছে, এগুলো বলবো আমরা ডিফল্ট পার্সেন্ট, অর্থাৎ প্রশ্নে যা থেকে তাই। আমরা ব্যাড ডেট এবং কালেকশন কস্টটা কার উপর ধরি? অ্যাডিশনাল সেলস। নিচে বলা আছে দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইজ, টাকা হচ্ছে 100। তাহলে আমাদের সেলসের প্রোডাক্টের মান দিয়ে আছে 100, তাহলে সেলস পার ইউনিট দিয়ে আছে 100, ভ্যারিয়েবল কস্টের পার ইউনিট দিয়ে আছে 60। তাহলে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে আমরা পাবো সিএম। আর অপারেশনাল কস্টের পার্সেন্ট দিয়ে আছে কত? 15%। তাহলে অপারেশনাল কস্টের পার্সেন্ট যেহেতু দিয়ে আছে, তাহলে অপারেশনাল কস্ট আমরা ধরবো কার উপরে? অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নাকি ডেপ্টরস উপরে? ডেপ্টরসের উপরে। আর যদি এটার পরিবর্তে রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া থাকতো তাহলে আমরা কার উপর ধরতাম? অ্যাডিশনাল অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইনভেস্টমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে হুইচ পলিসি ডু ইউ কনসিডার ফর দ্য কোম্পানি? এই কোম্পানির জন্য কোন পলিসিটা তুমি বিবেচনা করবা? পলিসি 1, 2, 3, 4 এর মধ্যে দেখবো যে কোনটার প্রফিট সবচেয়ে বেশি, যার প্রফিট সবচেয়ে বেশি সেটাই আমরা কি করবো? এই কোম্পানির জন্য বিবেচনা করবো। ক্লিয়ার? জি স্যার। আসেন এটা আমরা একটা শখের মাধ্যমে করব। লিখছি ক্যালকুলেশন অফ ক্রেডিট পলিসি স্ট্র্যাটেজি পার্টিকুলার ক্রেডিট পলিসি। আমাদের 4টা পলিসি আছে, 4টার জন্য 4টা দাগ কাটছি। প্রথমে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, যার যার পলিসির দিন আমাদের দিয়ে আছে, এই যে এখানে প্রশ্নে 45, 60, 72, 90 দিছে। আমাদের লাগবে টোটাল সেলস, আমাদের লাগবে অ্যাডিশনাল সেলস। অ্যাডিশনাল সেলস কি এই 24 লাখের সাথে যোগ করবো নাকি যা আছে এই অ্যাডিশনাল সেলস? বলো দেখি। যা আছে তাই। যা আছে তাই। তাহলে আমাদের 2,80,000, 4,20,000, 5 লাখ এবং 6 লাখ। এরপর আমরা বের করব অ্যাডিশনাল কন্ট্রিবিউশন। আমাদের সূত্র কি? অ্যাডিশনাল কন্ট্রিবিউশন থেকে কি বাদ? বলো দেখি টোটাল কস্ট না? জি স্যার। তাহলে অ্যাডিশনাল কন্ট্রিবিউশন বের করার সূত্র জানি অ্যাডিশনাল সেলস ইনটু কি? সিএম রেশিও। আমাদের প্রশ্নে যে 4 বছরে 4টা দিয়ে চান্স, আমাদের লাগবে সিএম। সিএম বের করার সূত্র কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল ডিভাইডেড সেলস ইনটু কি 100, তাই তো? তাহলে সেলস আমাদের মান দিয়ে আছে পার ইউনিট 100, ভ্যারিয়েবল কস্টের মান দিয়ে আছে কত? 60। তাহলে 100 থেকে 60 বাদ থেকে 40 ডিভাইডেড সেলস ইনটু 100। তাহলে আমরা এখানে লিখছি সিএম রেশিও সমান সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড সেলস ইনটু 100। তাহলে কন্ট্রিবিউশন বের করার সূত্র কি? সেলস মাইনাস ভ্যারিয়েবল ডিভাইডেড সেলস ইনটু 100।
তাহলে 100 থেকে 60 বাদে 40, 40 100 দ্বারা ভাগ ইন্টু 100 সমান সংখ্যা পার্সেন্ট 40%। ক্লিয়ার সিএম রেশিওটা? জি স্যার। তাহলে এখন অ্যাডিশনাল কন্ট্রিবিউশন বের করার সূত্র কি? অ্যাডিশনাল সেলস অর্থাৎ 2,80,000 ইন্টু 40% সমান 1,12,000, 4,20,000 ইন্টু 40% সমান 1,68,000, 5,00,000 ইন্টু 40% সমান 2 লাখ, 6 লাখ ইন্টু 40% সমান 2,40,000। ক্লিয়ার সবাই অ্যাডিশনাল কন্ট্রিবিউশনটা? জি স্যার। অ্যান্ড অ্যাডিশনাল কন্ট্রিবিউশন থেকে বাদ দিয়ে টোটাল কস্ট, অ্যান্ড টোটাল কস্টের মধ্যে ব্যাড ডেট এবং কালেকশন পিরিয়ডটা দুটি হচ্ছে অ্যাডিশনাল সেলসের উপর, তাই না? আর অপারেশনাল কস্ট কার উপর ধরি বলো দেখি? ডেপ্টরস আর আর ডেপ্টর হচ্ছে তো আমরা জানি না, ডেপ্টর আমাদের বের করতে হবে, এই জন্য আমরা বের করবো অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ইন ডেপ্টর। ডেপ্টর বের করার শুধু কি? অ্যাডিশনাল সেলসে 360 দ্বারা ভাগ ইন্টু কালেকশন পিরিয়ড। তাহলে অ্যাডিশনাল সেলস 2,80,000, এই 2,80,000 এর 360 দ্বারা যদি ভাগ করি তাহলে মান পাবো একদিনের মান। আমাদের কালেকশন পিরিয়ড কয়দিন? 45 দিন। তাহলে 45 দ্বারা গুণ করে পাবো 35,000 টাকা। 4,20,000 এর 360 দ্বারা ভাগ করলে পাবো একদিন, 60 দ্বারা গুণ করলে পাবো 70,000। 5,00,000 এর 360 দ্বারা ভাগ 72 দ্বারা গুণ করে পাবো 1 লাখ, 6 লাখ ভাগ 360 ইন্টু 90 সমান 1.5 লাখ টাকা। তাহলে ইনভেস্টমেন্ট ডেপ্টরসের টাকা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন স্যার, আমাদের ওই যে স্যার প্রথমে যে 24 লাখ ওইটার কি কোনো কাজ নাই? কোনটা 24? প্রথমে যে স্যার সেলসটা ছিল না ওইটা প্রশ্নে। এটা কাজ থাকলে আমি বলতামই, ওটা টোটাল সেলস। এখানে টোটাল সেলসে কোনো কাজ আছে? এবার আসি টোটাল কস্ট। টোটাল কস্টের আমাদের এখানে আসে টোটাল 3টা জিনিস। 1 অপারেশনারি কস্ট, 2 ব্যাড ডেট, 3 কালেকশন কস্ট। এই অপারেশনারি কস্ট আমরা ধরি কার উপরে বলো তো দেখি? ডেপ্টরস এর উপর। ডেপ্টরস। তাহলে ডেপ্টরস আমরা প্রথমটার জন্য বের করছি 35,000 টাকা, আর অপারেশনারি কস্টের পার্সেন্ট ছিল কয় পার্সেন্ট? 15%। তাহলে 35,000 ইন্টু 15 সমান 5,250, 70,000 ইন্টু 15 সমান 10,500, 1 লাখ ইন্টু 15 সমান 15,000, 1.5 লাখ ইন্টু 15 সমান 22,500। ক্লিয়ার? জি স্যার। এবার ব্যাড ডেট। ব্যাড ডেট এবং কালেকশন দুইটা আমরা কার উপর ধরি? স্যার অ্যাডিশনাল সেলস এর উপরে। অ্যাডিশনাল সেলস আমাদের এই যে প্রশ্নে যারা ছিল অ্যাডিশনাল সেলস, টোটাল সেলস আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে অ্যাডিশনাল সেলস 2,80,000, এর মধ্যে ব্যাড ডেটের পার্সেন্ট ছিল 2%, 3%, 4%, 5%। তাহলে 2,80,000 2% হচ্ছে 5,600, 4,20,000 3% সমান 12,600, 5,00,000 4% সমান 20,000, 6 লাখের 5% সমান 30,000। কালেকশন কস্টের মান ছিল 1.5%। তাহলে একই রকম 2,80,000 ইন্টু 1.5% সমান 4,200, 4,20,000 ইন্টু 2% সমান 8,400, 5 লাখ ইন্টু 2.5% সমান 12,500, 6 লাখ ইন্টু 4% সমান 24,000। তাহলে তিনটা কস্ট যোগ করেছে, প্রথমটা 15,050, 31,500, 47,500, 76,500। তাহলে এই যে মানটা পেলাম এই মানটা হচ্ছে টোটাল কস্টের মান। তাহলে আমাদের অ্যাডিশনাল প্রফিটের সূত্র আমরা বলছিলাম অ্যাডিশনাল কন্ট্রিবিউশন মাইনাস কি? টোটাল কস্ট। তাহলে পলিসি একের জন্য অ্যাডিশনাল কন্ট্রিবিউশন পাইছি 1,12,000 আর টোটাল কস্ট পাইছি 15,050। তাহলে আয় হচ্ছে 1,12,000, ব্যয় হচ্ছে 15,050। তাহলে অ্যাকচুয়ালি আমাদের প্রফিট হচ্ছে 96,050। একই রকমভাবে 1,68,000 থেকে 31,500 বাদ দিতে 1,36,500, 2 লাখ থেকে 47,500 বাদ দিতে 1,52,500, 2,40,000 থেকে 76,500 বাদ দিতে 1,63,500। প্রফিটটা ক্লিয়ার সবাই? জি স্যার। এখন দেখেন এই 4টা পলিসির মধ্যে কোন পলিসির মধ্যে প্রফিট সবচেয়ে বেশি বলেন তো দেখি? পলিসি 4। স্যার পলিসি 4। তাহলে 4 নাম্বার পলিসিটা কোম্পানির জন্য কি করব আমরা বিবেচনা করব, কারণ এই পলিসির মধ্যে প্রফিটটা কি হয়? বেশি হয়। এ লেখা আছে পলিসি ফুল শুড বি অ্যাকসেপ্ট বিকজ ইটস গিভেন হাইয়েস্ট প্রফিট। তাহলে এখানে আমাদের বেসিক কোশ্চেন যে 1 নাম্বার অঙ্কটা, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? স্যার পারছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিশেষ করে এবার যারা 2023 পরীক্ষা দিবে। এই অঙ্কের হুবহুব অঙ্কটা হচ্ছে এই যে এক্সারসাইজ 1 নাম্বার, ঠিক আছে? 2021 সালে ছিল।
এই অঙ্কটা আপনারা সুন্দর করে যার যার মতো করে ফেলবেন। পরিবর্তনটা হচ্ছে এখানে আগে ছিল পলিসি 4টা, এখানে পলিসি হচ্ছে কয়টা 3টা। ঠিক আছে, এখানে আমাদের ভ্যারিয়েবল কস্ট সেলস দেওয়া আছে, অপারেশনাল কস্ট আগের মতোই 15% দেওয়া আছে, সেলস দেওয়া আছে 24 লাখ। এই 24 লাখ টাকার আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের ইনক্রিজ সেলস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 1 নাম্বার কি আপনারা পারবেন সবাই? পারবো স্যার। জি স্যার। এক্সারসাইজ পারবো। 1 যদি না পারেন তাহলে মনে জি, করবেন স্যার। যে আপনারা আজকে ক্লাস করাটা কি বৃথা। সবাই যারা ঘুমাইতেছে আপনারা ঘুমের দলে পড়ে গেলেন। হ্যাঁ, তাহলে এক্সারসাইজ 1 আপনাদের বাসার কাজ। আগামী ক্লাসে আমরা বেসিক কোশ্চেন 4, বেসিক কোশ্চেন 3 এবং বেসিক কোশ্চেন কত 2, এই 3টা অঙ্ক করাবো। ঠিক আছে, তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।